হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব অপারেটিং সিস্টেমের চ্যাপ্টার 5 প্রসেস সিনক্রোনাইজেশন। তো প্রসেস সিনক্রোনাইজেশন জানার আগে আমার দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রসেসটা অ্যাকচুয়ালি কী এবং প্রসেসগুলো কতগুলো প্রকার আছে বা তার টাইপসগুলো জানতে হবে। তো প্রসেস হচ্ছে কোনো একটা প্রোগ্রামের এক্সিকিউশন হওয়ার আগে যেই স্টেপটা সেইটা, অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশনের জন্য যায় তখন তাকে আমরা প্রসেস বলি। ঠিক আছে, এখন জানবো যে প্রসেস অ্যাকচুয়ালি কয় ধরনের। প্রসেস হচ্ছে দুই ধরনের, ইন্ডিপেন্ডেন্ট প্রসেস আর কোঅপারেটিং প্রসেস। কোঅপারেটিং প্রসেসকে হচ্ছে ডিপেন্ডেন্ট প্রসেস বলা হয়। তো কোঅপারেটিং প্রসেসটা আগে দেখি ইন্ডিপেন্ডেন্ট দেখার আগে। সেটা হচ্ছে কোঅপারেটিং প্রসেস আর দোজ প্রসেস দ্যাট ক্যান অ্যাফেক্ট or are affected by other processes when executing in the system। অর্থাৎ কোঅপারেটিং প্রসেস সেসব প্রসেস যার কোনো একটা প্রসেসকে অ্যাফেক্ট করতে পারে বা অন্য কোনো প্রসেস দ্বারা অ্যাফেক্ট হতে পারে, এরকম টাইপের প্রসেসগুলোকে বলা হচ্ছে কোঅপারেটিং প্রসেস বা ডিপেন্ডেন্ট প্রসেস। দেখেন একটা নোট আছে, এটা দেখলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। দিস প্রসেস কোনটা, যে কোঅপারেটিং প্রসেস মে শেয়ার রিসোর্স, ডেটা, ভ্যারিয়েবল, কোড উইথ ইচ আদার। অর্থাৎ তারা কী করতে পারে, মানে রিসোর্স শেয়ার করতে পারে, ডেটা শেয়ার করতে পারে, ভ্যারিয়েবলস শেয়ার করতে পারে, মানে তারা মেনলি শেয়ার্ড ভ্যারিয়েবল টাইপের হচ্ছে প্রসেস। ঠিক আছে, তো এই প্রসেস জিনিসটা জানার জন্য আমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখি। সাপোজ এটা হচ্ছে আমাদের লিফট, এখানে হচ্ছে 3জন স্টুডেন্ট দেখাচ্ছে। সাপোজ এখানে 12জন স্টুডেন্ট আছে। ঠিক আছে, তো লিফটের ধারণ ক্ষমতা হচ্ছে 6জন, মানে 6জনের বেশি লিফট হচ্ছে একজনকে, ক্যাপাসিটি হচ্ছে হাইস্ট 6। ঠিক আছে, তো এখানে 12জন স্টুডেন্ট যদি একসাথে হুড়হুড়ি করে লিফটে উঠতে যায় তো সেক্ষেত্রে কী হবে, একটা আনস্টেবল সিচুয়েশন আকার হবে, তাই না? তো সেক্ষেত্রে যদি তারা সে কাজটা না করে প্রথমে 6জন গেল, পরে লাস্টে 6জন গেল, এভাবে যায়, তাহলে কি সিনক্রোনাইজ ওয়েতে সুন্দরভাবে তারা সিরিয়ালে যেতে পারে, তাই না? এটাই হচ্ছে মানে আমাদের রিসোর্স শেয়ার যেটা বললাম সেইটা। লিফটটা কি তাদের জন্য একটা রিসোর্স, আর তারা কি শেয়ার করে যাচ্ছে, তাই না? মানে প্রথমে 12জনের মধ্যে 6জন গেল, পরে আবার 6জন গেল। এটাই বোঝাচ্ছে কোঅপারেটিং প্রসেসের কাজ। ঠিক আছে, এখন দেখবো ইন্ডিপেন্ডেন্ট প্রসেসের ক্ষেত্রে, যে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস আর দোজ প্রসেস দ্যাট ক্যান neither affect other process or be affected by other process when executing in the system। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট প্রসেসটা কি, কোঅপারেটিং প্রসেসের ঠিক অপোজিটটা। অর্থাৎ কোঅপারেটিং প্রসেস কী হতো, যে কোনো একটা প্রসেসকে অ্যাফেক্ট করতে পারে বা অন্য কোনো প্রসেস দ্বারা অ্যাফেক্টেড হতে পারে। আর ইন্ডিপেন্ডেন্ট প্রসেসটা হচ্ছে কি, যে কোনো প্রসেসকে অ্যাফেক্ট করে না, আবার অন্য কোনো প্রসেস দ্বারাও সে অ্যাফেক্টেড হয় না। মানে ইন্ডিপেন্ডেন্ট প্রসেসের একটা প্রাইভেট রিসোর্স থাকে, তারা সেই রিসোর্সটাকে ইউজ করে হচ্ছে এক্সিকিউট করতে পারে। সাপোজ এখানে হচ্ছে এটা লিফট, 3জন স্টুডেন্টকে ধরে এখানে মানে বোঝার সুবিধার জন্য। তো পিছনে এসে আমাদের চেয়ারম্যান স্যার দেওয়া হলো। তো এখন চেয়ারম্যান স্যারের প্রায়োরিটি কি, এই 3জন স্টুডেন্ট থেকে অবশ্যই বেশি। তখন স্টুডেন্টরা কী করবে, তাকে সম্মানের খাতিরে বা যেহেতু সে গণ্যমান্য ব্যক্তি সেজন্য স্টুডেন্টরা সরে এসে চেয়ারম্যান স্যারকে জায়গা করে দেয় যাতে সে লিফটে উঠতে পারে, তাই না? এই যে তাকে হচ্ছে এক্সট্রা যেই ইয়েটা দেওয়া, সম্মান দেখানো বা তাকে আগে লিফটে উঠতে দেওয়ার যে ইয়েটা, সেটাই হচ্ছে তার জন্য এক মানে প্রাইভেট একটা ইয়ে, তাই না? মানে তার একটা অধিকার, সে এটাই তার ইয়ে, মানে স্টুডেন্টরা তাকে সাইড দেবে এবং সে আগে যাবে, এটাই ঠিক আছে, তাই না? এটা আমরা সবসময় এটাই করি। তো এটাই বোঝাচ্ছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেসে। ইন্ডিপেন্ডেন্ট প্রসেসে হচ্ছে সে কারোর উপর ডিপেন্ড করে না, সে হচ্ছে মানে নির্দিষ্ট রিসোর্স ইউজ করে হচ্ছে এই প্রসেসটাকে এক্সিকিউট করে। তো আমরা রেস কন্ডিশন দেখার আগে এই এক্সাম্পলটা দেখি বা এই প্রোগ্রামটা দেখি। তো এখানে হচ্ছে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2। P1-এর মধ্যে কি হচ্ছে, কাউন্টারকে রিড করছে, কাউন্টারকে প্লাস প্লাস করে আবার রাইট করে দিচ্ছে, তাই না? P2-র ক্ষেত্রেও সেম, যে প্রথমে কাউন্টারকে রিড করবে, দেন কাউন্টারকে প্লাস প্লাস করে রাইট করে দিবে। তো প্রথমে আমরা সাপোজ চিন্তা করি যে P1 হচ্ছে রিড করছে কাউন্টারে কত আছে, ভ্যালু 5, তাই না? কাউন্ট করার পরে প্লাস প্লাস হওয়ার আগেই সে দেখলো কি, ওই যে আগে যেই ইয়েটা বললাম রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা যে চেয়ারম্যান স্যার পিছনে এসে দাঁড়াইছে, স্টুডেন্টরা তাকে সাইড দিয়ে দিয়েছে যাতে চেয়ারম্যান স্যার আগে হচ্ছে লিফটে উঠতে পারে। তো সাপোজ এখানে হচ্ছে P1টা এক্সিকিউট হওয়ার সময় সে খেয়াল করলো P2টাকে আগে এক্সিকিউশনে পাঠানো দরকার, সেক্ষেত্রে P1টা এখানেই হচ্ছে স্টপ হয়ে যাচ্ছে বা একটু থেমে যেয়ে P2কে আগে এক্সিকিউশনের টাইম দিচ্ছে। ঠিক আছে, তাহলে P1 কি হচ্ছে, এখানে সে কিন্তু কাউন্টারকে রিড করে ফেলছে, তাই না?
দেন সে কি প্লাস প্লাস হয়ে তার রাইট হওয়ার কথা, বাট সে কিন্তু এখানে স্টপ করে আগে P2কে পাঠাচ্ছে। সেক্ষেত্রে P1 যেহেতু অল্প একটু জিনিসকে সে এক্সিকিউট করছে, মানে পুরো কোডটা তার কমপ্লিট হয়নি, বাট কিছুটা পার্ট সে এক্সিকিউট করছে, সেজন্য এখানে কি আসবে, এখানে পিসিবির যেই ইয়েটা ছিল আমাদের, মানে প্রসেস কন্ট্রোল ব্লক যেই সিস্টেমটা ছিল, যে কোনো একটা প্রসেস যদি পুরোপুরি এক্সিকিউশন না হয়, কিছুটা হলেও এক্সিকিউশন কমপ্লিট করে, সেই এক্সিকিউশনের যাবতীয় তথ্যগুলো হচ্ছে সেখানে স্টোর হয়ে থাকতো, তাই না? তো সেখানে যেহেতু P1টা জাস্ট রিড করছে, তার এটুকু হচ্ছে সেই পিসিবিতে স্টোর হয়ে থাকবে। দেন এখানে এসে তাহলে কী হবে, প্রিমিটিভ হয়ে P2 হচ্ছে এক্সিকিউশনের জন্য আসবে। দেন P2 কি রিড করবে, P2 রিড করবে, এখানে তো 5 হয়েছিল, তাই না? তাহলে 5 হয়ে থাকার পরে এখানে সে প্লাস প্লাস করে কি হবে, 7 হবে। দেন সেটাকে সে রাইট করে দেবে। আবার কি হচ্ছে, তাহলে এখন P2র কাজ যেহেতু শেষ, তাহলে P1 হচ্ছে এক্সিকিউট হবে, তাই না? তাহলে যেহেতু এখন 5 হয়েছিল, তাহলে প্লাস হয়ে এখানে কী হলো, 6 হয়ে গেল এবং রাইট করে দিল 6কে, সে রাইট করে দিল। এখন যদি রেস কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করি, তো দেখেন রেস কন্ডিশনে কী বলা হয়েছে, যে a race condition occurs when two or more processes can access shared data and they try to change it at the same time। অর্থাৎ তারা যদি একই টাইমে হচ্ছে প্রসেসটাকে অ্যাক্সেস করতে চায় বা ডাটাকে শেয়ার করতে চায়, সেক্ষেত্রে তারা সেম টাইমে যদি এক্সিকিউট করতে চায়, সেক্ষেত্রে কী হবে দেখেন, তখন সে রেস কন্ডিশনের মাধ্যমে সিরিয়াল ওয়েতে, মানে সিনক্রোনাইজেশন ওয়েতে সে এগুলোকে অ্যাক্সেস করতে পারে। প্রথমে হচ্ছে P1 এক্সিকিউট হবে, P1 হচ্ছে রিড করবে, এখানে আছে 5কে, দেন কাউন্টার হচ্ছে প্লাস প্লাস হয়ে হচ্ছে কত হবে, 5টা 6 হয়ে যাবে। দেন সে রিড করে দেবে P1টা, তাহলে P1টা 6 হয়ে গেল। P1-এ এক্সিকিউশন শেষ হওয়ার পরে তখন P2টা এক্সিকিউশনের জন্য যাবে, তখন সেখানে কী হবে, আবার সে রিড করবে কাউন্টারে কত পাবে, 5 পাবে। কাউন্টারকে প্লাস প্লাস করার পর এখানে কাউন্টার কত আসবে, 6 আসবে। দেন সে কাউন্টারকে রাইট করে দিবে। তাহলে প্রথমে P1 এক্সিকিউট হলো, দেন P2 এক্সিকিউট হলো, কারোর মধ্যেই কিন্তু মানে আনস্টেবল সিচুয়েশন আসলো না, সবাই যার যার মতন সুন্দরভাবে সিরিয়াল ওয়েতে বা সিনক্রোনাইজ ওয়েতে হচ্ছে এক্সিকিউট হওয়ার সুযোগ পেল। আচ্ছা, এখন দেখবো হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। তো ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের আগে আমরা জানি যে ক্রিটিক্যাল সেকশনটা অ্যাকচুয়ালি কী। যে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে একটা প্রোগ্রামের ওই সেকশন যেটা শেয়ার রিসোর্স বা ভ্যারিয়েবলের অ্যাক্সেস থাকে। অর্থাৎ আমরা যে এক্সাম্পলটা একটু আগে দেখছিলাম, কাউন্টার ছিল 5, P1 P2 দুটো প্রসেস ছিল, দেন এখানে হচ্ছে ওই কাউন্টারকে অর্থাৎ শেয়ার্ড ভ্যারিয়েবলকে তারা ইউজ করে এক্সিকিউট করছে, তাই না? তো এটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, যেখানে হচ্ছে আমাদের শেয়ার্ড রিসোর্স বা ভ্যারিয়েবল থাকবে। এখানে কি প্রথমে রিড করছে কাউন্টার কি আমাদের শেয়ার্ড ভ্যারিয়েবল, তাই না? তাহলে এখানে শেয়ার্ড ভ্যারিয়েবলটা ইউজ করে তারা কী করছে, প্লাস প্লাস করে আবার সেটাকেই প্রিন্ট করছে, তাই না, রাইট করছে। তো দুইটা ওয়েতেই হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের শেয়ার্ড রিসোর্স বা ভ্যারিয়েবল ইউজ হয়েছে, সেই পার্টটুকু হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশন। এখন ক্রিটিক্যাল সেকশনের বাদে কি অন্য কোনো সেকশন করে থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। যদি অন্যান্য আরও কোনো লাইনের কোড থাকে, সাপোজ এখানে আরও 10-20 লাইনের কোড আছে, জাস্ট এখানেই হচ্ছে আমাদের যেই শেয়ার্ড রিসোর্স বা ভ্যারিয়েবলটার কাজ, সেটা এই 3টা লাইনের মধ্যে হয়েছে, বাকি লাইনগুলোর মধ্যে এই শেয়ার্ড রিসোর্স বা ভ্যারিয়েবলটা ইউজ হয়নি। তাহলে সেই লাইনের যে কোডগুলো, এক্সিস্টিং যে কোডগুলো থাকবে, সেটাই হচ্ছে আমাদের নন ক্রিটিক্যাল সেকশন কোড, ঠিক আছে? তো ক্রিটিক্যাল সেকশন হচ্ছে ডিরেক্ট এক্সিকিউট হয় না, এখানে 3টা সেকশনকে তার ওভারল্যাপ করতে হয়। সেটা হচ্ছে ফার্স্টে আসে হচ্ছে এন্ট্রি সেকশন, দেন হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, তারপরে হচ্ছে এক্সিট সেকশন। তো এন্ট্রি সেকশনে সাপোজ P1 আসলো, P1-এর ক্রিটিক্যাল সেকশনটা এখানে এক্সিকিউট হলো, দেন সে এক্সিট সেকশন হয়ে বেরোয় গেল, তাহলে তার এক্সিকিউশনটা কমপ্লিট হলো, তাই না? তো ক্রিটিক্যাল সেকশনটা অ্যাকচুয়ালি কখন অকার হয়, যখন হচ্ছে আমাদের আনস্টেবল সিচুয়েশন আসে। যেমন ওই লিফটের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে লিফটের ক্যাপাসিটি হচ্ছে 6 জন, বাট উঠে যাচ্ছে অ্যাট এ টাইম 12 জন উঠতে যাচ্ছে লিফটে, তো সেক্ষেত্রে একটা হুড়োহুড়ি বাঁধে, তাই না? তো সেটাকে মানে এই প্রবলেমটাকে সলভ করার জন্য ক্রিটিক্যাল সেকশনটা আমরা ইউজ করি। তো ক্রিটিক্যাল সেকশনটাকে আমাদের 3টা কন্ডিশন ফুলফিল করতে হয়। তো ফার্স্টে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, দেন হচ্ছে প্রোগ্রেস, আর হচ্ছে বাউন্ডেড ওয়েট। তো মিউচুয়াল এক্সক্লুশনটা কি, সাপোজ এখানে দুইটা প্রসেস আছে P1 আর P2। তো P1 হচ্ছে প্রথমে এন্ট্রি সেকশনে আসলো,
দেন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে এসে সে এক্সিট না করে এখানেই হোল্ড করছে, ঠিক আছে। ওই মুহূর্তে P2 তো ক্রিটিক্যাল সেকশন আসার দরকার, তাই না? তখন সে কী করবে, যেহেতু P1টা এক্সিকিউশন কমপ্লিট হয়নি, সে এখানে হোল্ড করছে, সেজন্য সে P2কেও এক্সিকিউট হওয়ার চান্স দিবে না, মানে ক্রিটিক্যাল সেকশনটাকে তাকে পার করতে দিবে না। এটাই হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। প্রোগ্রেসটা কি? প্রোগ্রেসটা হচ্ছে সাপোজ P1-এর কোনো ক্রিটিক্যাল সেকশন পার করার দরকার নেই, মানে P1 হচ্ছে নন ক্রিটিক্যাল সেকশনের কোড আছে, P2তে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের কোড আছে, তাকে হচ্ছে এন্ট্রি সেকশন থেকে ক্রিটিক্যাল সেকশন কমপ্লিট করে এক্সিট সেকশন থেকে বের হয়ে যেতে হবে। তো যদিও P1-এর কোনো হচ্ছে ক্রিটিক্যাল সেকশন কোড নাই, তারপরেও সে কী করবে, P2কে এক্সিকিউশনের কোনো সুযোগ দিবে না বা তাকে চান্স দিবে না। এটাই হচ্ছে প্রোগ্রেস। তো প্রোগ্রেসটা আমাদের ওই সিনক্রোনাইজ করার জন্য, মানে প্রসেস সিনক্রোনাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের প্রসেসটা কমপ্লিট না হয় প্রোগ্রেসটা, তাহলে সেক্ষেত্রে আমাদের সিনক্রোনাইজ ওয়েতে হচ্ছে আমরা প্রসেসগুলোকে সাজাতে পারবো না। আর বাউন্ডেড ওয়েটটা কি? সাপোজ এখানে P1 হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশনে আসবে এবং সেটা ইনফাইনাইট টাইম হচ্ছে লুপ আকারে চলতেই থাকবে। P2কে সে টাইম দিচ্ছেই না, মানে সে হচ্ছে ইনফিনিটি টাইম, মানে অসীম সময় সে চলতেই থাকছে লুপ আকারে। এটাই হচ্ছে বাউন্ডেড ওয়েট। মানে এই তিনটা কন্ডিশন ফুলফিল করার মাধ্যমে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন ইউজ করে আমরা ওই যে আনস্টেবল সিচুয়েশন ছিল সেটার থেকে সিনক্রোনাইজ ওয়েতে প্রসেসগুলোকে এক্সিকিউট করাতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সিমাফোর দেখব। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।